তৃণমূল কংগ্রেসকে কলুষিত যদি কেউ করে থাকে সেটা কিন্তু মমতা ব্যানার্জি নিজেই করেছে। দাদা আর পারছি না। আজ কি হচ্ছে শুভেন্দু, কি সমস্যাটা কি? বলছে না দাদা, এটা সম্ভব নয়। মমতাদি শেষ কথা। আর সেখানে কনফিডেন্সটা মনে হচ্ছে কোথাও কোশ্চেন হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে কিন্তু পদত্যাগপত্র লিখেছিলাম। মানে এক কথায় বলতে গেলে হাতির লাথি সহ্য হয়, চামচিকের দাঁত খিঁচুনি সহ্য হয় না। ববিদা অস্বীকার করুক তো দেখি। কবি ভারতী সরণিতে সেই কংগ্রেস নেতার কাছে গিয়ে তৃণমূল ত্যাগ করার জন্য আলোচনায় বসেছিলেন কি বসেননি? না, আমি ইঞ্জিনিয়ারিং জানি না, আমি মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে সই করতে। আরে সই করার অথরিটি তোমার, পতাকা যাহারে দাও বহিবারে দাও শক্তি। আমার ওপর যদি মেয়রের দায়িত্ব এসে থাকে তাহলে আমাকে জেনে সই করতে হবে। আমার শুধুমাত্র পেনের কালিটা সাদা কাগজের ওপর নীল বা কালোর রং ছেপে দেবার বিষয় নয়, যোগ্যতা থাকা উচিত। এতজন মারা গেল, এটা মমতা ব্যানার্জিরই হ্যাঁ নিজস্ব লাই দিয়ে দিতে মাথায় তোলে না। আমরা ভালো ছিলাম না বা আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। আর চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে ওরা এলো, প্রথম স্টেটমেন্ট যা এসছে, যা দেখেছি, তার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সোজা কথা সোজাভাবে বলছি, যে এই ঘটনা ঘটার অন্তত 25 থেকে 30 মিনিট কি 1 ঘন্টা আগে বা তারও আগে তিনি জানতেন যে পার্টি অফিস দখল হচ্ছে। এই জায়গায় যে সমস্ত লোকগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে, রটন, এরা নিজের বাড়ির বাইরে পা ফেলতে পারতো না, মুখ দেখাতে পারতো না। তাই যে চেয়ারটায় বসে রয়েছেন বলছেন না ইন্ডিকেট, সত্যি খুব দুর্ভাগ্যজনক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় নাম দুটো আছে। রাজ্যসভার সাংসদ হিসেবে যে আচরণ করেছিল, তাকে সিপিআইএম বহিষ্কৃত করেছিল, সেটা কি দলের মধ্যে নিয়েছে আইনটিটিউসির প্রেসিডেন্ট করে, যে নিয়ে এসছিলেন তখন দুবার ভাবেননি? আমার মনে হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জিজ্ঞাসা করছি, আপনি বিজেপিতে যাচ্ছেন এটা বলবো না, কারণ আপনি বিজেপিতে ছিলেন আবার তৃণমূলে ফিরেছিলেন, সেই জন্য আমি জিজ্ঞেস করছি আবার কি আপনি বিজেপিতে ফিরছেন? শুভেন্দু একইভাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সেইভাবে কিন্তু দলকে সংগঠিত করে 2011 সরকারে নিয়ে এসেছিল, সেইভাবেই নন্দীগ্রামে আন্দোলন করেছিল, সেইভাবেই সিঙ্গুরে আন্দোলন হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রিসভার সদস্য ছিল। শুভেন্দুকে যেদিন দাগানোর চেষ্টা হয়েছিল, আজ প্রথম এই বঙ্গ টিভির কাছে বলছি, যেই আমার কাছে এই সমস্ত এসছে আমি বলেছি না, এসব আলোচনা হবে না, অসত্য হচ্ছে। আজকে যে জমি হ্যান্ডওভার হয়েছে, এই সরকার গঠন হবার পর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে আমি ধন্যবাদ জানাই, যেটা আমার একটা দৃষ্টিতে ছিল। বিশ্বাস করবেন কি করবেন না, দেখুন, বঙ্গ রাজনীতিতে এখন অঙ্কটা বোঝা খুব শক্ত। কারণ কেন আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কাছের মানুষরা হাত ছাড়ছে, কিন্তু কেন ছাড়ছে, তার রাজনৈতিক অঙ্কটা কি? আর বাংলার রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি বর্ষিয়ান রাজনৈতিক বিদ, এই মুহূর্তে আমার চোখে শোভন চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ নেই। তাই তার কাছে এসেছি যে এই যে রাজনীতি, এই একদিকে ঋতব্রতদেরকে দেখা যাচ্ছে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়দেরকে দেখা যাচ্ছে। আমরা একটা অঙ্ক যদি করি, শোভন চট্টোপাধ্যায় তিনি বিজেপিতে গিয়েছিলেন, তারপর তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি কিন্তু তার লোগো বা তার দল ছিনিয়ে নিতে চাননি, কিন্তু তিনি মমতার কাছের কানন ছিলেন। তার কখনো কি এরকম উপলব্ধি হয়েছিল যে এই তৃণমূল দলটাকে এই অবস্থায় দেখতে পাবো? তিনি কি কখনো আন্দাজ করতে পেরেছিলেন? কথা বলবো স্যারের সাথে। স্যার, আপনি কি কখনো আন্দাজ করতে পেরেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই রকম হতে থাকবে? প্রথম কথা, তোমাকে তো দীর্ঘদিন বাদে কলকাতা পৌরসভা ছেড়ে আসার পর, মন্ত্রিত্ব ছেড়ে আসার পর আজকে মনে হয় প্রথম আবার একটা আলোচনায় বসেছি। অশেষ ধন্যবাদ। আমার ছোট্ট ফোনের মতো আমি দেখতাম কত আগ্রহ নিয়ে বিভিন্ন জায়গায় বঙ্গ টিভিকে কত কষ্ট করে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গেছে।
আজকে যে প্রশ্ন আমার সামনে অবতারণা করলো এটা খুব জটিল, কিন্তু আমি একটা কথাই প্রথমে বলে দেবো যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় নাম দুটো আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি সূর্য হয় না, সেটা দিন দেখায়। আর আরেকজনের যারা নাম করলে তারা অন্ধকারের দিকে যে নিয়ে যাওয়া, সেই অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার পথিক তারা। তাই এই দুটোর মধ্যে কোনো তুলনা হয় না। যদি প্রশ্ন থাকে যে কেন এর অবতারণা করলেন, সংসদীয় রাজনীতি আছে, সমস্তটুকুনি আছে, বিতর্ক আছে, সবটাই থাকবে, কিন্তু যেটা হচ্ছে সেটা বাঞ্ছনীয় জিনিস হচ্ছে না। এটা সুস্থ রাজনীতির মতের বহিঃপ্রকাশ হচ্ছে না। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে রাজনৈতিক চিন্তাভাবনাকে, যে ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিম বাংলায়, সেই জায়গায় রাজনীতিকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেটাকে রাজনীতি কলুষিত হচ্ছে। তারা নিজেরা কতটুকুনি কলুষিত হচ্ছেন ফিল করবেন কিনা জানি বাংলার না। রাজনৈতিক ইতিহাসও তো সাথে সাথে কলুষিত হচ্ছে। আমি সেটাই বলছি যে রাজনৈতিক পরিবেশটা কলুষিত হয়ে গেছে। এই কলুষিত করার দায়িত্ব ভবিষ্যতে কিন্তু তাদেরকে উত্তর দিতে হবে। এদেরকে মানুষ মানবে, এই ঋতব্রতদেরকে? এরাই, আমি হচ্ছে বিতর্ক, আমার মত প্রকাশের স্বাধীনতা প্রয়োজন। আমি প্রতিবাদ করতে চাই একটা প্রস্তাবের সম্বন্ধে, আমার দ্বিমত পোষণ করছি, সেটার জন্য তো অনেক ধরনের ফোরাম আছে, অনেক প্রসিডিওর আছে, তা সেটা তো করা যেত। কিন্তু যে পদ্ধতিতে, যে জায়গায় দাঁড়িয়ে, মানে একেবারে পাঁকের মধ্যে থেকে, এটা তাদের দোষ বলবো না, মমতা ব্যানার্জির অ্যাসেসমেন্ট, মম- মমতাদির অ্যাসেসমেন্ট অদ্ভুত কথা। সমাজ দ্বারা পরিত্যক্ত, সমাজ যেখানে একেবারে ঘৃণিত জায়গায় গেছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, যাকে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় তুলে নিয়ে গিয়ে বিতর্কের জন্য দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘৃণিত হবার পর বহিষ্কার হয়েছিল ঘটনায়, তাকে আশ্রয় দেওয়া। তৃণমূল কংগ্রেসটাকে আমরা তীর্থস্থান ভাবতাম, আমাদের মন্দির ভাবতাম, মসজিদ ভাবতাম, গির্জা ভাবতাম, পবিত্র স্থান। সেটাকে নিয়েছে না, তৃণমূল কংগ্রেসকে কলুষিত যদি কেউ করে থাকে, সেটা কিন্তু মমতা ব্যানার্জি নিজেই করেছে। কি করে করেছে? মমতা ব্যানার্জি নিজেই করেছে। দ্বিতীয় বলবো যে প্ল্যানিং কমিশনের যেখানে প্রণবদা বসতেন, সেখানে যখন অমিত মিত্রকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, সেদিন যে সর্বভারতীয় স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে অবস্থা সৃষ্টি করেছিল, সেখানে কমান্ডো সিআইএসএফ দিয়ে মমতা ব্যানার্জি বা অমিত মিত্রকে রক্ষা করতে হয়েছিল। আর যে কারণে এসএফআই করা একটি ছেলে রাজ্যসভার সাংসদ হিসেবে যে আচরণ করেছিল, তাকে সিপিআইএম বহিষ্কৃত করেছিল, সেটাকে দলের মধ্যে নিয়েছে আইনটিটিউসির প্রেসিডেন্ট করে, যে নিয়ে এসছিলেন, তখন দুবার ভাবেননি? আমার মনে হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে অমোঘ নিষ্ঠুর করে তুমি কেমরে ঠেলিছে, পিছনে ফিরিয়া দেখিলাম আমি, সম্মুখে ঠেলিছে মোর পশ্চাতের আমি। যে এ ধরনের একটা ঘৃণ্য, আমি দলের সক্রিয় আছি কি নিষ্ক্রিয় আছি মিডিয়া বহুবার জিজ্ঞাসা করছে, কিন্তু আবেগটা মমতা ব্যানার্জির প্রতি আমরা তো কোনোদিন ফেলে দিইনি। আবেগটা তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে বা মমতা ব্যানার্জি তৈরি হয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে আমার পরিচয় নয় নয় করেও প্রায় 45 বছরের, 46 বছরের ওপর, 48 বছর। আমি মমতা ব্যানার্জিকে একটা টুলের ওপর দাঁড়িয়ে ছাত্র রাজনীতিতে, যেদিন আমি কলেজ জেনারেল সেক্রেটারি, সেই আমার নির্বাচনে মমতা ব্যানার্জিকে বক্তৃতা করতে দেখেছি, সেটা সোমনাথ চ্যাটার্জিকে হারাবার পর নয়। আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আশঙ্কা প্রকাশ করছেন যে আমার দলের লোগো আমার থেকে চলে যেতে পারে।
দেখুন, লোগো যে তৈরি করতে পারে এটা সত্যি কথা। সবাইকেই শোভন চ্যাটার্জি হিসেবে ট্রিট করলে তো চলবে না। আপনাকেও এরকম খারাপ ভাবে ট্রিট করা হয়েছে? শোভন চ্যাটার্জি হিসেবে সবাইকে ট্রিট করলে চলবে না, কারণ কৃতজ্ঞতা বলে একটা বিষয় আছে। আই এম দি প্রোডাক্ট অফ মমতা ব্যানার্জি। আমি জীবনে কারুর কাছে গিয়ে আমাকে কাউন্সিলর নমিনেশন দাও, আমাকে বিধানসভায় টিকিট দাও, আমাকে মেয়র পরিষদের হিসেবে মনোনীত করো, আমাকে মেয়র হিসেবে দাও, আমাকে মন্ত্রী হিসেবে দাও, যে কটা দায়িত্ব পালন করেছি সেটা কিন্তু সব তিনি চুজ করেছেন, করে বলেছে তোকে এই জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হবে, তুই এগো। সেই দায়িত্ব দিয়েছে সেটা পালন করে। সেই নির্বাচনগুলো আমি করেছি, বা সেই মনোনয়নগুলোকে আমি দায়িত্ব পালন করেছি। তা আজকের পার্সপেক্টিভে দাঁড়িয়ে যখন বিধানসভার অভ্যন্তরে, আমি সেই ঘটনা আলোচনা করতে চাই না, কিন্তু এটা বলতে পারি যে 22শে নভেম্বর 2018 বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে। আমি প্রশ্নোত্তরে অংশগ্রহণ করেছি। তারপরেই আমি যখন দেখেছি একটা কণ্ঠস্বর ভেসে এসে পেছনে তাকিয়েছি, ব্যাস, দিস মাচ। আমি ওইখানে বসেই দেখবেন বিধানসভার স্ক্রিপিং প্যাডে স্ট্রেট বললাম, বুঝলাম যে কনফিডেন্স অফ দি লিডার, কনফিডেন্স ইজ লিডার অফ দি হাউস, সরি, সি ইজ লিডার অফ দি হাউস, মমতাদি শেষ কথা। আর সেখানে কনফিডেন্সটা মনে হচ্ছে কোথাও কোশ্চেন হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে কিন্তু পদত্যাগপত্র লিখেছিলাম। এবং আওয়াজ পেয়েছিলেন সেদিন? কি আওয়াজ পেয়েছিলেন? আওয়াজ নয়, প্রশ্নোত্তর পর্বে উত্তর দেওয়ার বিষয়ে সেই বিধানসভায় কোনো বিষয়টা, আমার কথাটা রেকর্ড হয়েছিল, মমতাদির কথাটা রেকর্ড হয়েছিল। আমি সেই প্রসঙ্গে যেতে চাই না। আমিও বিধানসভায় নেই, মমতাদিও বিধানসভায় না থাকুক কখনো চায়নি, কিন্তু মমতাদিও চিরকাল বিধানসভায় থাকতেন না, কিন্তু বিধানসভার রেকর্ডে সেটা থেকে গেল। এবং আমি সত্যিকারের যদি সংসদীয় গণতন্ত্রতে বিশ্বাস করি, আমার লিডারের কনফিডেন্স যখন কোশ্চেন হয়েছে, তখন সেখানে থাকার মন্ত্রিত্ব ধরে রাখার আমার উচিত নয়। সঙ্গে সঙ্গে আমি পদত্যাগপত্র লিখেছিলাম। কিন্তু ধৈর্যচ্যুতিটা কোথায়? সেখান থেকে দাঁড়াবার পর, বেরিয়ে আসার পর 50টা ফায়ার ব্রিগেডের যে গাড়ি হয়, জল দেওয়ার গাড়ি, সেই গাড়ি উদ্বোধন করেছি। মমতা ব্যানার্জিও মঞ্চে, আমিও মঞ্চে। সেদিনকার যদি দেখে নেন, যে আপনারা বুঝতে পারবেন আপনাদের লাইব্রেরি থেকে বার করে, যে কি সেখানে আপনারা বিভিন্ন বিচার বিশ্লেষণ হচ্ছে। আর তার পরবর্তীতে গিয়ে ঘরোয়া সভা করেছি, মানে মন্ত্রিসভার আরো অন্যান্যরা রয়েছে, সেখানে করেছি। তারপর 14 তলায় যেখানে মুখ্যমন্ত্রী বসেন সেখানে গেছি। বাই বলে রাখি, তখন সেখানে আজকের যিনি মুখ্যমন্ত্রী, সেই সময় তিনি মন্ত্রিসভার সদস্য এবং অত্যন্ত সক্রিয়ভাবে সাফল্যের সঙ্গে কাজ করেছে। আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসে সে মন্ত্রিসভায় এসছে। সে সাংসদ ছিল, তাকে 2016 নির্বাচনে তোমাকে আমার মন্ত্রিসভায় চাই বলে নিয়ে আসা হয়েছে। সে এসে আমাকে বলছে, দাদা আর পারছি না। আজ কি হচ্ছে শুভেন্দু, কি সমস্যাটা কি? বলছে, না দাদা, এটা সম্ভব নয়। মমতাদি কিছু বললে, মমতাদির কোনো প্রপোজাল থাকলে, মমতাদির পথ থাকলে আমরা 200% সঙ্গে আছি, কিন্তু যেখান থেকে স্টিয়ার হচ্ছে এবং যেভাবে আমরা হিউমিলেট হচ্ছি, সেটা আমাদের পক্ষে সম্ভব না অ্যাকসেপ্ট করা। মানে এক কথায় বলতে গেলে হাতির লাথি সহ্য হয়, চামচিকের দাঁত খিঁচুনি সহ্য হয় না। দাদা আমি আর পারছি না। তুমি তো পারছো না, তাও তো কন্টিনিউ করছো। তুমি বলো যেখানে বলার। এই যেমন দেখো, আমি আর পারছি না, এই দেখো আমার হাতে এই খাম রয়েছে, আমি দিয়ে গেলাম মমতাদির যে মুখ্যমন্ত্রী, যে ওএসডি ছিলেন গৌতম সান্যালের হাতে, যে কাল থেকে আমি তোমাদের মন্ত্রিসভায় আর নেই। নেবে এসেছিলাম 14 তলার লিফট করে। সেদিন মানে কোইন্সিডেন্সিয়ালি মুখ্যমন্ত্রীর ঘর, যিনি প্রাক্তন, আর আজকে যিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে, মানে আজকে যিনি মুখ্যমন্ত্রী বর্তমান, তার সঙ্গে আমার এই এক্সচেঞ্জ অফ ভিউজটা হয়েছিল।
যে একটা জিনিস, এই যে ফিরাদ হাকিম, এই যে চন্দ্রিমা, এদের ছেড়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা বলি, ফিরাদ হাকিম কিভাবে বিধানসভায় দাঁড়াবে সেটা ইটের পাজার কাছে এসে আমি বলেছিলাম, আজকে বলি। ওই কেউ কেউ বলে ঢিল ছুঁড়েছিল, টিল ছিঁড়েছিল, ওসব নিয়ে আমি বিতর্কতে আমি নিজেকেও ছোট করতে চাই না, আপনি ঘটনাটা বলুন না। আমি ছোট করতেও চাই না, আর এ করাও না। হ্যাঁ, বেশ কিছু লোকজন এসেছিল যে বিধানসভায় আলিপুর কেন্দ্রে এবার ববিদাকে দেওয়া হোক, সে প্রসঙ্গে না গেলেও তখন সেই জনতাকে আস্তে করে বেশ কিছু পার্টির ছেলেপুলে ক্রিয়েট হয়েছিল। সেই সিচুয়েশনটাকে আমরা ঠান্ডা করেছিলাম। পরবর্তী ক্ষেত্রে ভুল স্বীকার হয়েছে। দলত্যাগ কিন্তু আমাকে বলা হয় না অন্য জায়গায় গেছিলাম, সেই দিনই কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন তার বাড়িতে চলে গেছিল। ববিদা অস্বীকার করুক তো দেখি। কবি ভারতী সরণিতে সেই কংগ্রেস নেতার কাছে গিয়ে তৃণমূল ত্যাগ করার জন্য আলোচনায় বসেছিলেন কি বসেননি, এই ইতিহাসগুলো অনেকে জানেন না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র বানিয়েছেন তাকে। মমতা ব্যানার্জি তার পরবর্তী ক্ষেত্রে এসে একটু বোঝে, ভুল বোঝাবুঝি হয়ে গেছে, না হয়ে গেছে, নিজের ভুল স্বীকার করার পর জিনিসটাকে সাবডিউড হয়। তাপস পাল কিন্তু সেই নির্বাচনে কন্টেস্টও করে। খুব পরিষ্কার কথা, পরিষ্কার ভাবে আমি বলছি, চুকে গেল এটা। তা আমি বলেছিলাম যে তুমি কি করে নমিনেশনটা যে হবে, তুমি বিধানসভা দাঁড়াতে চাও, তোমার এক্সপ্রেশনটা তুমি সব সময় কিন্তু মমতা ব্যানার্জির কাছে যে প্রেজেন্টেশন দিচ্ছ, কখনো তুমি মমতা ব্যানার্জির কাছে কাজ করতে চাও, দাও না, তুমি অন্য কারোর ব্রিফ নিয়ে যাচ্ছ, তাকে কিছু দেবার জন্য নয়। তুমি যেটা এক্সপেকটেশন সেটা এক্সপ্রেস করো। পরবর্তী ক্ষেত্রে এক্সপ্রেস করেছে। ববিদা যখন কৃষ্ণনগরে তাপস পাল পার্লামেন্ট জিতে এলো, ববিদা থেকে নেয়, বলবে ধান ভানতে শিবির গীত করছেন তা নয়, জানতে হবে পুরো বিষয়টা। আলিপুর থেকে জিতে এলেন, জিতে আসার পরে জেনে রাখুন আজকে ববিদা যে কাজটা করেছে, আলিপুর ডিলিমিটেশনে উঠে গেল। ডিলিমিটেশনে উঠে যাবার পর ফিরাদ হাকিম, রামপেয়ারি রাম ছিল আজকেই পোর্ট কনস্টিটিউয়েন্সি মানে আগেরকার কবিতিত্ব, সেখানকার কন্টেন্ডার, আর খালেক মোল্লা আজকে যিনি মেটিয়াপুরুজের এমএলএ, সে ছিল মেটিয়াপুরুজের গার্ডেন রিচের কন্টেন্ডার, দুজনে দাঁড়াবে। তাই বারবার বলেছিলাম যে এসে জয়েন করে যাও। ওমা, খালেক মোল্লাও জয়েন করেনি, সেখানে মমতাজ দিদিমণি শেষ মুহূর্তে দাঁড়িয়ে গেলেন। তার জন্য দিদির বকাবকি আমাকে অন্যভাবে খেতে হয়েছে, কিন্তু সেটা তো আজকের আলোচ্য বিষয় নয়। কিন্তু মমতা আর ফিরাদ হাকিম কবিতিত্ব কনস্টিটিউন্সি থেকে দাঁড়ালেন, যেহেতু রামপেয়ারি জয়েন করলো না, সেইখান থেকে এই তো কলকাতা পোর্ট বিধানসভা নির্বাচন জিতলেন 2011 সালে। আজকের দিনেও আমি সাক্ষী রাখতে পারি, সুদীপ ব্যানার্জি যদি সত্যি বুকে হাত দিয়ে বলে, মমতা দি যদি সত্যি বুকে হাত দিয়ে বলতে পারে, ফিরাদ হাকিমের সৎসাহস থাকলে বলতে পারে, আমার সঙ্গেও দিদির ওই ছোট্ট পার্সোনাল ঘরে ঢুকে আমি দুটো হাত ধরে বলেছিলাম, দিদি আমি মন্ত্রিসভায় দরকার নেই, আমি কলকাতার মেয়র হিসেবে 2011 তো কাজ করছি, সেই কাজটা করতে দাও, দুই ভাই মিলে চালাবো, ববিদা মন্ত্রিসভায় যাক, দুই ভাই মিলে কাজ করবো, এই ভগবানের নামে শপথ করছি। না, ও 2011 মন্ত্রিসভায় তো শপথ নিল পরের দিন, ওর ধুতিটা পর্যন্ত আমি পৌঁছে দিয়েছিলাম, আর তার পরিণতিতে আমি কি পেয়েছিলাম? মদন মিত্র যখন রেজিগনেশন দেয়, একটা একটা করে বলছি, মদন মিত্র মদন মদন মিত্র যখন রেজিগনেশন দিল, তখন মমতা দি একদিন ওর ঘরে বসে বসে আলোচনা করে বলল, শোন না, ট্রান্সপোর্টটা তো খালি হয়েছে, একজন মেয়র কি মন্ত্রী হতে পারে? হ্যাঁ, হতে পারে, তাহলে তুই তুই হয়ে যা।
করে কিভাবে তাহলে ট্রান্সপোর্টটা সেভাবে সাজিয়ে গুজিয়ে নি। এসে দিদি কনফার্ম করে দিল। বললে বিশ্বাস করবেন না, ববিদা অস্বীকার করুক না। আসতেই মতি বলল, শোন কাননকে তাহলে ট্রান্সপোর্ট মিনিস্টারের দায়িত্বটা দিচ্ছি। বললে বিশ্বাস করবে না, ওইখানে দাঁড়িয়ে পায়ে ধরে যাকে মন্ত্রিসভার সদস্য হোক চাই ববিদা ইনভলভমেন্টটা। ববিদা তো, আমি মেয়র ছিলাম, ববিদা তো আমার মেয়র পরিষদ সদস্য ছিল। এসে বলল, না 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 শোভন কিভাবে হবে, এটা হতে পারে না দিদি। আমি শুধু তাকালাম, আমার সামনেই। তা অ্যাট দি মার্সি অফ ফিরহাদ হাকিম তো আমি পলিটিক্স করি না, তার যে কোনো কারণেই হোক মমতাদি একটু দ্বিধাগ্রস্ত। মমতাদির পুরস্কার পাচ্ছে, এই পুরস্কারগুলো মমতাদির কাছে রিটার্ন হয়ে হয়ে এসছে। চুকে গেল এটা, আমরা যে এই চন্দ্রিম, হ্যাঁ, কোথায়? সেই জায়গায় ববিদা কন্টিনিউ করতে শুরু করলো। আমি রেজিগনেশন দিলাম। আমি রেজিগনেশন দেবার পর ফিরহাদ হাকিম কি হয়েছে, মেয়র হলো কলকাতা। যে সভায় সিদ্ধান্ত হয়েছিল মমতাদি সেই সভায় ঘোষণা করেছিলেন, তাহলে সমস্ত কাউন্সিলরকে ডেকেছিলেন। আমি যদি মেয়র হিসেবে রেজিগনেশন দিয়ে থাকি, আমি তো একটা কাউন্সিলর বটে। সেদিন পর্যন্ত রেজিগনেশন হয়নি, সেই মিটিংয়ে কিন্তু আমাকে ডাকা হয়নি। সিদ্ধান্ত হয়েছিল ফিরহাদ হাকিম মেয়র হবে, আমি রেজিগনেশন দিয়ে দিয়েছিলাম। কিন্তু ফিরহাদ হাকিম তো মেয়র নির্বাচিত হতে হয়, যে ভোটে দাঁড়ালেন তার বিরুদ্ধে মীনা দেবী পুরোহিত দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু আমি প্রকাশ্য দিবলোকে তাকে ভোট দিয়ে এসেছিলাম। তার পরিণতিতে কি, যেহেতু আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি, পরের দিন ফায়ার কর শোভনের কি কি পাবি। বৈশাখী নিজে প্রথমে অবাক, তুমি রেজিগনেশন করে এসছো? হ্যাঁ, মরাল যেখানে যেখানে নীতিগ্রস্ত জায়গায় নীতিভ্রষ্ট হয়ে যাবার বা অন্য চিন্তা ভাবনা দেখছি, যেখানে থাকার জায়গায় মনে হচ্ছে আই এম নট ফিট ফর দিস পোস্ট, আমি তো ছেড়ে দিয়ে চলে এসেছি। যেখানে যেখানে ববিদাকে দেখিয়েছি, আজকে পার্টি অফিস দখল করতে গেছে না, গতকালকে একটা পার্টি অফিস তৈরি করার চিন্তা হয়েছিল, সেটা ফিরহাদ হাকিমকে আমি দেখিয়েছিলাম। উনি ভাবলো এটা শোভনের পার্সোনাল, শোভন নাথিং পার্সোনাল। আমাদের কোনো ব্যক্তি সত্তা থাকে না যখন আমরা নির্বাচিত হই কাউন্সিলর হিসেবে, যখন বিধায়ক হিসেবে, কোনো দলের সদস্য হিসেবে। তাই মনে হয় নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা যে এই সেইখানটায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম সেটার দখল নিচ্ছে। আমি বললাম, দেখো বেআইনি ভাবে করো না, যা করছো ঠিক করছো না, আমি ওর কাছে তো ডিসক্লোজার দেবো না কিছু। সেই ফিরহাদ হাকিম আজকে যেটা বলছেন, শুনুন, তারাতলা তো কয়েকজন মারা গেছে, গার্ডেন রিচে তো কয়েকজন মারা গেছে 134 নম্বর ওয়ার্ডে, যাকে সঙ্গে নিয়ে রয়েছে। মমতাদি 2011 সালে যে গভর্নমেন্ট করেছিল, যখন মমতাদি আমায় ফোন করে বলেছিল তাপস চৌধুরী গুলি হয়ে গেছে হরিমোহনগঞ্জ কলেজে, একজন মারা গেছে, এক্ষুনি যা। পাচনান্দা সাহেবকে কেন চলে যেতে হয়েছিল, জানা উচিত। চন্দ্রিমাদির কথা তো পরে আসছি। সেই পাচনান্দা এবং দেবাশিস রায় জয়েন্ট সিপি সেই সময় সিএমআরআই হসপিটালে বসেছিলেন। ফিরহাদ হাকিম ছিল রাজ্যের মন্ত্রী হিসেবে, আর আমি ছিলাম কলকাতার মেয়র হিসেবে, মমতাদির নির্দেশে গেছিলাম। বাইরে যে লোকটা ঘোরাঘুরি করছে টেলিভিশনের পর্দায়, নিশ্চয়ই আপনারা দেখেছেন, একটু স্মরণ করে দেখুন, মেমোরি সার্চ করুন, যে দেখবেন একজনের ঘাড়ের উপর থেকে গুলি চালালো এবং তাতে তাপস চৌধুরী এসআই মারা গেছিল। আর সে তখন ববিদার সামনে দাঁড়িয়ে, কলকাতার সিপি আমাকে বলছে এটা কি করে সম্ভব, রাজ্যের মন্ত্রীর সঙ্গে যে খুনে ডাইরেক্টলি জড়িত সেখানে উপস্থিত। আমি তখন বললাম, ববিদা একে সরে যেতে বলো। সে হলো 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বড় চেয়ারম্যান মুন্না, এই শামস ইকবালের বাবা, যে বাড়িটা ভেঙে পড়েছিল যেখানকার কাউন্সিলর। ইয়েস, সেই শামস ইকবাল আজকে যার নামে অভিযোগ উঠেছে। আমি যদি দেখাই যে 16 নম্বর, 16 রে, 16 বি, 16 সি, তাহলে কত হলো, 16, 16 রে, 16 বি, 16 সি, চারটে প্লট।
3 কাটা 13 ছটা করে ভাগ ভাগ করা আছে। আমি এক্ষুনি আপনাকে দেখিয়ে দেবো যে কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইটে কোথায় ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটা আইডেন্টিফাই হয়েছে। কি করে সেখানে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়েছে? সেই বাড়ি তো ভেঙে পড়েছে, গার্ডেন রিচে এতজন মারা গেছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়ার সময় কেন সেদিন এফআইআর হলো না? এটা অ্যাসেম্বলি সেগমেন্ট অফ ফিরাদ হাকিম আর সেই শামস ইকবাল, মুন্না সাহেব মারা গেছে, তার ছেলে শামস ইকবাল কাউন্সিলর, দায়িত্ব এড়িয়ে যেতে পারেন? কলকাতা কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইটে যদি 16 কাঠার এক বিঘের পুকুর থেকে থাকে, সেই পুকুরটা বোঝানো হয়েছে এবং সেখানে বাড়িটা হয়েছে, সেই বাড়িটা ধসে পড়ে কত লোক মারা গেছে। বলছেন আমি কিছু জানি না? এই আমি কিছু জানানোর হিস্ট্রিতে শুনুন দলকে এদের জন্য কতটা পে করতে হয়েছে। আজকে গিয়ে তারাতলায় এই ঘটনা ঘটেছে। বলুন আমার তো সই করা মিউনিসিপাল না, আমি ইঞ্জিনিয়ারিং জানি না, আমি মিউনিসিপাল বিল্ডিং কমিটিতে সই কর। আরে সই করার অথরিটি তোমার, পতাকা যাহারে দাও বহিবারে দাও শক্তি। আমার উপর যদি মেয়রের দায়িত্ব এসে থাকে তাহলে আমাকে জেনে সই করতে হবে। আমার শুধুমাত্র পেনের কালিটা সাদা কাগজের উপর নীল বা কালোর রং ছেপে দেবার বিষয় নয়, যোগ্যতা থাকা উচিত। এতজন মারা গেল, দায়িত্ব এড়িয়ে গেল, কি করলেন? ওএসডি অ্যারেস্ট হয়েছে, সেই কালী বন্দ্যোপাধ্যায়। আমারও তো, আমি তো 8.5 বছর আমিও তো মেয়র ছিলাম। একটা পেনের কালি, একটা পিন ছোঁয়াবার জায়গা ছিল উইদাউট মাই ইনস্ট্রাকশন। একই ক্যাটাগরিতে তো ওএসডি ছিল, সে কোনো কিছু অ্যাপ্রুভ করতে পারতো আমার ইনস্ট্রাকশন ছাড়া? তাহলে যে সিরিজ অফ ঘটনা এসছে, সেই সিরিজ অফ ঘটনাগুলো আসতো যে জায়গায় দাঁড়িয়ে যখন দলের অভ্যন্তরে ছিলেন, দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন? লোকের ওপর দোষারোপ দিয়ে দিচ্ছেন, বিজেপি করে দিচ্ছেন, শুভেন্দু করে দিচ্ছেন, কর্পোরেশনের কমিশনার শুনছে না বলছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এখানে প্রমাণ করে দেব যে নিজে প্রতিহিংসা পরায়ণ হয়ে একজন, তাকে আমার পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু তিনি তো মেম্বার অফ পার্লামেন্ট, রাজনীতিতে আমার প্রতিপক্ষ হতে পারে। তার জন্য মানে তার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে বলে দোষটা কার ঘাড়ে যাচ্ছে? বিজেপির ঘাড়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে অভিষেকের বিরুদ্ধে, আসছে কর্পোরেশন নিচ্ছে। অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন যদি এসে থাকে মেয়রের ঘর থেকে এসছে, এবং তার জন্য এত লক্ষ লক্ষ বাড়ি ছিল, যে বাড়িটা পুড়ে গেছে সেই বাড়িটার পাশের বাড়িটা ভাঙা হয়েছে, তাই তো? তিলজলা তপসিয়ায় তার পরবর্তী ক্ষেত্রে নোটিশ পড়েছে এই 17টা বাড়িতে। একবার ভেতরে ঢুকে আপনারা, সত্যিকারের কাগজটা আপনাদের কেউ দেখায়নি। 14ই মে একটা চিঠি এসেছিল বেনামে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে যেহেতু যাকে গ্রেপ্তার করা হয়েছে কালী বন্দ্যোপাধ্যায়কে, তাকে আইডেন্টিফাই করা হয়েছে। ঠিকভাবে করেছে কি বেঠিকভাবে করেছে, সত্যিকারের চিঠি গেছে না গেছে সে নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু চেয়ারে বসে প্রতিহিংসা পরায়ণ হলেন কেন? যেখান থেকে নমিনেশন নিয়ে মন্ত্রী হয়েছেন, যেখান থেকে নমিনেশন নিয়ে এমএলএ হয়েছেন, যেখান থেকে নমিনেশন নিয়ে মেয়র হয়েছেন, তাকেই ডেকে জিজ্ঞাসা করতে পারছেন না এটা কি? আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে ছুরি মারার অঙ্কটা কি এই চন্দ্রিমা এই ফিরাদে? এই অঙ্কটার জায়গায় আজকে ফিরহাদ হাকিম যেটা করছেন, এটা মমতা ব্যানার্জিরই, হ্যাঁ, নিজস্ব লাই দিয়ে দিতে মাথায় তোলে না, তা আমরা ভালো ছিলাম না বা আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি, কিন্তু এই জিনিস করেছে ফিরহাদ হাকিম। আর চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে ওরা এলো, প্রথম স্টেটমেন্ট যা এসছে, যা দেখেছি, তার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সোজা কথা সোজাভাবে বলছি, মেট্রোপলিটনে যে বাড়িটা, এই বাড়িটা জেনে রাখুন আলপিন টু এলিফ্যান্ট, আমি জানি মন্টু সাহা এই বাড়িটা কিনেছেন। এই বাড়িটা কেনবার পর ওখানে পার্টি অফিস
শুরু হয়েছে একটা টেম্পোরারি বেসিসে, কারণ তিলজলা পার্টি অফিসটা রিনোভেশন হচ্ছে বা কনস্ট্রাকশন হচ্ছে, কে করছে কে কিভাবে করছে আমি জানি না, আর এতটা করার প্রয়োজন ছিল কিনা জানি না, এটার সঙ্গেও আমি একমত নই, কিন্তু তবু বলছি, কেউ গিয়ে বললেন আমরা আসল তৃণমূল, ওটা হলো নকল তৃণমূল, ও মেজরিটি নেই, এসব বিতর্ক করছে ভেরি মাচ। আমি জানতাম না উনি নাকি ফোন পেয়েছেন, মমতা দি নাকি বলেছেন পার্টি অফিসটা হাতে তুলে দিয়ে এলে, তাই আমি গিয়ে অভিমানে লিখে দিলাম। এটাই তো ফ্যাক্ট, মিডিয়ায় বেরিয়েছে। ফ্যাক্ট ইজ দ্যাট ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা ফিরাদ হাকিম বা যারা আখরুজ্জামান যারা গেছিল, তারা যাবার বেশ কিছুক্ষণ আগে উনি খবর পেয়েছেন, উনি ওখানে বসেছিলেন এবং নির্দিষ্টভাবে জানতেন, হ্যাঁ বলে আমি জানি তো ওরা আসছে। যে মুহূর্তে খবরটা, এখন ব্যাপারটা হচ্ছে কি না, খরগোশ গর্তে মুখ ঢুকিয়ে রাখে, চারিদিকটা অন্ধকার হয়ে যায়, ভাবে আমায় কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পৃথিবীটা ছোট হতে হতে বোকা বাক্সতে বন্দি, সবাই কিন্তু এই দেখছেন আপনার বুম থেকে এত অ্যাক্টিভ হয়ে গেছেন আপনারা মিডিয়া, সেই পার্সপেক্টিভে তো আমরাও খবর রাখি, এবং সেই খবরেই বলছি আমি দায়িত্ব নিয়ে, যে এই ঘটনা ঘটার অন্তত 25 থেকে 30 মিনিট কি 1 ঘন্টা আগে বা তারও আগে তিনি জানতেন যে পার্টি অফিস দখল হচ্ছে। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা আজকে করবো। চন্দ্রিমা ভট্টাচার্য যে কথা বলেছেন, আমি মন্ত্রিত্বের শপথ নিয়েছি, মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি, সেই মন্ত্রগুপ্তির শপথ নিয়ে আমাকে একটা বিধানসভায় দায়িত্ব পালন করতে হয়, একটা মন্ত্রিসভায় দায়িত্ব পালন করতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্য মিনিস্টাররা কি কাজ করছে, ডেলিগেশন অফ পাওয়ারটা কে ইন্টারেস্ট করে? চিফ মিনিস্টারই করে। তাহলে চিফ মিনিস্টার যে ডেডিকেট করছে ফাইন্যান্স মিনিস্টারকে, তো উনি ফাইন্যান্স মিনিস্টার হিসেবে সিএম এর নলেজে থাকবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু ওনার নলেজে যদি না থেকে থাকে, কিভাবে সেটাকে নিজের নলেজে থাকবে, যদি না থেকে থাকে সেটা ওনার ব্যর্থতা, আর উনি সেটা জানবার পর বলছেন 1 ঘন্টা আগে জানি, এই কথা বললে বাংলার মানুষের প্রত্যেক বছরের পর বছর কি অর্থনৈতিক পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে যা যা বিভাগগুলোর মন্ত্রিসভা চলেছে, রাজ্য চলেছে, এটা কারুর ওপর দায় চাপিয়ে দিয়ে যেটা বলছেন, এটা কি বলে, আমি মমতা ব্যানার্জির অনুগামী ছিলাম বলে বলিনি। এখানে অনুগামিত্ব চলে না, বুঝতে হবে আমি যখন মিনিস্ট্রিতে বসে রয়েছি, আমি অথরিটি নিয়ে রয়েছি, মমতাদির কাছে পাবলিকলি না বলতে পারেন, 1:1 তো বলতে হবে যে এই জায়গাটা কি হলো, এখানে কি অল্টারনেশন, তুমি তোমার সাজেশন দাওনি, মানে ইটস ইওর ডেফিসিয়েন্সি, ইটস ডেফিসিয়েন্সি অফ চন্দ্রিমা ভট্টাচার্য, নট দি ডেফিসিয়েন্সি অফ সিএম। মাথাটা ঠান্ডা করে ভাববেন। আমি বলি, হ্যাঁ, আমি এই বিষয়টা এখন যাব, বলছি শোভন চট্টোপাধ্যায় কি বিজেপিতে ফিরছেন? এটা জিজ্ঞাসা করার আগে আমি বলে দিই, একজন মন্ত্রী হিসেবে অথরিটিটা কোথায় আসে? সমস্ত ঠিক হয়ে গেল, সুপ্রিম কোর্টের মামলা জিতলেন সিঙ্গুরের, টাটাদের সম্পূর্ণভাবে বেআইনি ভাবে টাটারা জমি পেয়েছে, সেটা তো সুপ্রিম কোর্ট, হুম, অরুণ কুমার মিশ্র জাজমেন্ট দিয়ে দিয়েছিল। আমি আসছি আপনার বিজেপি আলোচনায় আসবো, কিন্তু এটা জেনে রাখুন, আমি কে, আমি বসে রয়েছি মিটিংটা সভাঘরে, সব সেক্রেটারিরা রয়েছে, অল মিনিস্টার রয়েছে, মমতা দিয়ে নির্দেশ দিল, এখন আমার অর্থমন্ত্রী একটা জায়গায় চিঠি লিখে দেবে টাটাকে, যে এই জমি থেকে যা যা কাঠামো রয়েছে সেই কাঠামোগুলো সরিয়ে নিয়ে যান, এখানে জমিকে চাষযোগ্য তুলে দেবো, ব্যাস, ডিসিশন হয়ে গেল। চন্দ্রিমাদি যে বলছেন যে আমি জানতে পারতাম না, তা আমিও তো ওখানে মন্ত্রী বসে, আমি মমতা ব্যানার্জির ছোট ভাই হতে পারি, কানন হতে পারি, সব হতে পারি, বাট আফটার অল আই এম মিনিস্টারিয়াল মেম্বার। আমি বললাম না, আমার একটা কথা আছে, তখন মমতা দি ঠিক এইভাবে যেভাবে আমাকে
ভালোবেসেই হোক, রেগেই হোক, বললো তোর আবার কি? বললাম, না, এভাবে কোনো চিঠি যেতে পারে না। বলছে কেন? আজ সম্পূর্ণভাবে বেআইনিভাবে টাটাকে জমি দেওয়া হয়েছে, তারা ট্রেসপ্যাসার্স বলে বলেছে যে ওখানে যদি কোনো মাল থেকে থাকে সেই মালগুলো টাটাদের মাল বলে প্রমাণিত হয় না। তাই আমার মনে হয় অমিত দা কোনো চিঠি লিখবেন না, ফাইন্যান্স মিনিস্টার কোনো চিঠি লিখবেন না। আজকের এই সভার থেকে ঠিক হোক, তুমি একটা প্রেস কনফারেন্স করো, প্রেস কনফারেন্স করে বলে দাও ওই জমিতে কারুর অধিকার নেই, হ্যাঁ, এবং ওই জমিতে যদি কারুর কিছু পড়ে থেকে থাকে তারা নিয়ে যেতে পারে, ঠিক করে বা ভুল করে, কিন্তু কোনো চিঠি দেওয়া যাবে না, রেকর্ডে রাখা যাবে না। আমার দিকে তাকিয়ে বলছে, ইয়েস, দেয়ার ইজ এ লজিক, দেয়ার ইজ এ লিগ্যাল প্যারাফার্নালিয়া, এটা তো পারমিট করছে। পুরো সিদ্ধান্ত উল্টো দিকে গিয়ে সেদিন কিন্তু প্রেস কনফারেন্স হয়েছে, তাই তো? এবং প্রেস কনফারেন্স করে টাটাকে সেখান থেকে তার পরবর্তীকে থেকে এমডিএ, কেআইটি, পিডব্লিউডি, ইভেন কলকাতা কর্পোরেশন 40 কিলোমিটার দূরে গিয়ে সিঙ্গুরের সমস্ত স্ট্রাকচার ভেঙে দেওয়া হয়েছিল, দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। সেখানটাই বলি যে এইগুলো বলার জন্য আমি একটা জায়গায় পার্টির মধ্যে আমি ট্রেজারার হতে পারি, আমি জেনারেল সেক্রেটারি হতে পারি, আমি প্রেসিডেন্ট হতে পারি, 42টা সিটের দায়িত্ব আমি নিতে পারি, সরকারের কাঠামো। শুভেন্দু একইভাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সেইভাবে কিন্তু দলকে সংগঠিত করে 2011 সরকারে নিয়ে এসেছিল, সেইভাবেই নন্দীগ্রামে আন্দোলন করেছিল, সেইভাবেই সিঙ্গুরে আন্দোলন হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রিসভার সদস্য ছিল। আজকে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে বলার ফোরামটা তো পেতে হবে। আজকে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য যে কথা বলেছে এটা কখনো বাঞ্ছনীয় নয়। আর এই আজকে যে বিজেপির কথা বলছেন, যেটা মূল জানবার চেষ্টা করছে, আমি এটা বলি যে কোনো জায়গায় আত্মসমালোচনা করা যখন সেই ফোরাম হয় না, তখন ফোরামটা কোথায়? ফোরামটা আপনাদের এই বুম, আপনাদের এই ক্যামেরা, সেই ফোরাম থেকে কানে জল ভরার মতন করে কথাগুলো বলতে হয়। তার মানে এই নয় যে আমি বিজেপি পন্থী, আমি তৃণমূল বিরোধী পন্থী, আমি বিজেপি বিরোধী, আমি তৃণমূল পন্থী, সেটা নয়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বিজেপিতে যাচ্ছেন এটা বলবো না, কারণ আপনি বিজেপিতে ছিলেন আবার তৃণমূলে ফিরেছিলেন, সেই জন্য আমি জিজ্ঞেস করছি আবার কি আপনি বিজেপিতে ফিরছেন? আচ্ছা, আমাকে অফিসিয়ালি একদিন ডেকেছে, আমি এনকেডি এর চেয়ারম্যান, কিন্তু আমাকে সত্যি বলুন তো, যেদিন রেজিগনেশন করে গেছি এই পর্যন্ত ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজও দেখেছেন, কালও দেখবেন, পরশুও দেখবেন। আমাকে কোন সভা সমিতিতে দেখেছেন? কোন সভা সমিতিতে দেখেছেন আমাকে বলুন, আমি আপনাকে বলে দিচ্ছি। তৃণমূলের সঙ্গে আমার মতপার্থক্য হয়েছে সেই দিন, ওই 22শে নভেম্বর যেদিন রেজিগনেশন দিয়েছি সেদিন নয়, তার আগে পঞ্চায়েত নির্বাচনে যেদিন বীরভূম থেকে কেষ্টমণ্ডল বলছে যার একটা সিট জেলা পরিষদ করতে পারলে, ম্যানেজ করতে পারলেই সবটাই আমরা আনকন্টেস্টেড জিতে গেলাম। সেদিন দক্ষিণ 24 পরগনা জেলা আমি সামলাতাম পঞ্চায়েতে। ভেবে দেখুন 2018 পঞ্চায়েত, আমি গিয়ে মমতা ব্যানার্জি করছি পার্টি চেয়ারম্যান হিসেবে ফেলে বললাম যে পূর্ব মিদনাপুর জিতেছিল 2008-এ, দক্ষিণ 24 পরগনা জিতেছিল 2008-এ, সব ম্যাক্সিমাম পঞ্চায়েত সমিতি জিতেছিলাম আমরা উত্তর 24 পরগনায়। চারিদিকে একটা জেতার আবহাওয়া তৈরি হচ্ছে, 2011-এ তুমি ক্ষমতায় আসছো, তখন আমাদের হাতে কি ছিল বল? কিচ্ছু ছিল না। তাহলে আজকে তুমি বলো যে তখন 73টা সিট ছিল, এখন 83টা জেলা পরিষদের সিট। কিছু কিছু পঞ্চায়েতে সিট না দিতে পারে ক্যান্ডিডেট, পঞ্চায়েত সমিতিতে কয়েকটাই ক্যান্ডিডেট না দিতে পারে, হাফ অফ দি অ্যাসেম্বলি সিট একটাও ক্যান্ডিডেট পেল না বিরোধী শক্তি, এটা হতে পারে? দিদি 33টা বিধানসভা কেন্দ্রে, কেন, কি কারণে? জেলা পরিষদে না সিপিএম দিতে পেরেছে, না বিজেপি দিতে পেরেছে, না কংগ্রেস, কোনো ক্যান্ডিডেট পেল না। যে পদ্ধতি হচ্ছে দিদি, মাটি সোঁদা গন্ধটা
শোঁকার অভ্যেসটা চলে যাচ্ছে, সয়েল টেস্ট হচ্ছে না, মাটি যদি টেস্ট না হয়, মানুষের মনোভাব যদি টেস্ট না হয়, এই 33টার মধ্যে আমরা 10টা সিট হারতে পারতাম, 23টা তো জিততাম। তাহলে তো একটা বিরোধী শক্তি তৈরি হতো। বিরোধী শক্তি হলে অপোজিশন ইজ দ্য মিরর অফ ডেমোক্রেসি। সরকারে যারা থাকে তাদের ভুল ত্রুটিগুলো তারা ধরিয়ে দেয়, যেগুলো সত্যিকারের যুক্তিগত কারণ থাকে সরকার সংশোধন করে, আর যেগুলো উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা হয় সেটা ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলবে। তুমি এটাকে কন্টেস্টই করতে দিল না। দিদি, আমার একটাই অনুরোধ তোমার কাছে, যা কোনোদিন বাইরে আসেনি আপনাদের কাছে বলছি, আমি সোজা সাপটা বললাম, নতুন একটা জেলা সভাপতি দেখো, আমার যা সাপোর্ট দেবার দেব, কিন্তু এই পঞ্চায়েতে যা হলো আমার কিন্তু প্রতিবাদটা আমি এখানে ডকেট করে গেলাম। দিস ইজ দ্য লিস্ট। অর্থাৎ 22শে নভেম্বরে 6-7 মাস আগে, এবং পঞ্চায়েত হয়ে যাবার পর বলো তুই একটাও মিটিং করলি না। না, কোথায় মিটিং করব? মিটিং করার প্রয়োজন কোথায়? সবই তো আনকনটেস্টেড করে রেখেছো। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বসে রয়েছে, শুনছে কিনা আমি জানি না, যে আমি যখন যেতাম সেখান থেকে গিয়ে বলতাম, দেখো পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, না আছে কোথাও ফ্ল্যাগ, না আছে কোথাও পোস্টার, না আছে ছেলেদের উন্মাদনা। নির্বাচন তো একটা উৎসব, মানুষের কাছে পৌঁছবো, মানুষ পরস্পরের ভাব বিনিময় হবে, কেউ সমালোচনা করবে, কেউ আমাদের আদর করে মালা পরিয়ে দেবে, সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন হবে। মানুষের সমর্থন নিয়ে মানুষের ভোটাধিকারটা দাও, মানুষকে ভোট দিতে দেবে না। আজকে সেখানটায় দাঁড়িয়ে যারা এই জায়গায় করেছে, সেইখানটা থেকে আস্তে 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 করেছে। আমরা তো আমাদের প্রতিবাদগুলো লিপিবদ্ধ করেছি, পরবর্তী ক্ষেত্রে তো সেদিন যদি শুনে মমতা বন্দ্যোপাধ্যায় শুধরাতে শুরু করতো, আপনি মমতা ব্যানার্জি তো সব এই ঘটনাগুলো সমস্ত প্রক্রিয়ার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডাইরেক্টলি জড়িত, এ কথা অভিযোগ করার মতন কোনো আমার কাছে সূত্র নেই, আমি নিজে বলতে পারবো না। কিন্তু যারা এটা ভাবছেন, দেখবেন মাঝে মাঝেই হয় এই এমএলএর সংখ্যা গোনা, এমপির সংখ্যা গোনা, মন্ত্রীর সংখ্যা গোনা, এইগুলো নিয়ে একটা পার্টির যোগ্যতা হচ্ছে। হাউ ইজ ইট পসিবল? প্রত্যেক কটা বুথ অনুযায়ী অন্তত 15-20 জন যদি হয়, বা 30 জন যদি হয়, পার্টি ওয়ার্কার আছে, তাহলে 80,000 বুথে কত ওয়ার্কার আছে? দে আর দ্য অ্যাসেট অফ পার্টি। আর তাকে এক একটা বুথে যদি মিনিমাম 800, ম্যাক্সিমাম 1200 যারা ভোট দিয়ে জিতিয়েছে বা হারিয়েছে, তারা হলো নির্ধারক শক্তি। সে ভারতীয় জনতা পার্টি হোক, সে তৃণমূল কংগ্রেসের পক্ষেই হোক, সেই নির্ধারণ শক্তিটা শুধুমাত্র এমএলএ হেড গুণে, শুধু এমপি হেড গুণে, কে এক্স মিনিস্টার বা মিনিস্টার গুণে সেই পার্টির অস্তিত্বকে কখনো বিচার করা যায় না। আরেকটা প্রশ্ন আমি একদম লাস্ট রাখবো। আমরা যে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, কার্যত যারা বসছেন এত সিনিয়র সিনিয়র নেতা, তাদের মেইন চেয়ারটাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বসছেন, তাদের লজ্জা করছে না? শুনুন, একটা কথা বলবো, যিনি উত্তম তিনি যায় মধ্যমের সাথে, যিনি অধম তিনি যায় মানে রাস্তার মধ্যিখান দিয়ে, দোকান কাটা রাস্তার মধ্যিখান দিয়ে যায় না, এই দোকান কাটার মতন কাজ হচ্ছে। আমার কথা হচ্ছে, তোমাদের বক্তব্য ছিল, তোমাদের যে কোনো সাজেশন ছিল, তোমাদের সমস্ত কিছু ছিল, তোমরা ইলেক্ট হয়ে এসছো একটা দলের সিম্বলে। ভারতীয় জনতা পার্টি এখানে 207টা বিধানসভায় 294-এর মধ্যে 2/3 মেজরিটি নিয়ে এসছে। লেট মি কনক্লুড। বলা হচ্ছে কেন ওদেরকে নেবে? আমরা কেন নিয়েছিলাম? বনগার বিশ্বজিৎকে কেন নিয়েছিলাম? 77 থেকে নাবিয়ে 65 করবার কি দরকার ছিল? আমাদেরও তো 212টাই ছিল, তারপরে বাকি 77টা ছিল। কেউ যদি স্বেচ্ছায় এসে বলে আমায় আশ্রয় দাও, রেজিগনেশন করে আসবে, আশ্রয় দিতে। কিন্তু তাদের এখান থেকে একে টপকানো হচ্ছে, ওকে টপকানো হচ্ছে। তো সেখানটায় দাঁড়িয়ে শিক্ষা হওয়া উচিত ছিল। আজকে দাঁড়িয়ে যে কোনো কারণে ভারতীয় জনতা পার্টিকে রেসপন্সিবল করা হচ্ছে, তা নয়। যাদের যেগুলো লুফল, তখন দীর্ঘদিন 15 বছরে এমন এমন ব্যক্তি স্বার্থ সরকারের
লোককে প্ল্যাটফর্ম করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য যারা যেগুলো করে রেখেছে, তারা তো জ্ঞান পাপী, জানে আমি তো এই রাস্তায় গেলে উম, এই পাঁকে পড়বো, ওই রাস্তায় গেলে ওখানে এইখানে তার কাঁটায় লাগবো, ওইখানটায় গেলে এইটা লাগবো। তার চেয়ে কি করি, তারা তাদের যাদের সেলফ ইন্টারেস্ট ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছে সরকারের ক্ষমতাকে প্ল্যাটফর্ম করে, তাদের মধ্যে চিন্তাধারার প্রতিফলিত শক্তি কিন্তু এই ৬০-৬৫ জন সবাই বলবো না, কিন্তু বেশ কিছু সংখ্যক এই জায়গায় দাঁড়িয়ে করেছে। তা তারা সেদিন বললো না কেন যে আমাদের প্রতিবাদ আইপ্যাককে নিয়ে? তারা সেদিন বললো না কেন যে আমাদের প্রতিবাদ এই জায়গায় দাঁড়িয়ে? আমি নিজে বলেছিলাম 2016 সালে এই আইপ্যাকের প্রবেশ হতে গেছিল। 2016 সালে আমি অন রেকর্ড বলছি, তাদের জন্য অফিস টফিস সব রেডি করে ফেলেছিলাম। রেডি করার পরেই আমি বলছি আপনাদের কি কাজ হবে বলুন তো? বলে, না বিভিন্ন জায়গায় কিভাবে ব্লক হবে আর কারা কারা ক্যান্ডিডেট হবে মিউনিসিপ্যালিটি অ্যাসেম্বলি, মানে না এগুলো আমাদের ঠিক করতে হবে, আপনি বোঝেন এইটাই আমাদের প্রসেশন অ্যাডভাইসারি হিসেবে। আচ্ছা ঠিক আছে, তাদের কাছে আমি আমার মতামত ব্যক্ত করব। দিদির পায়ে ধরে গিয়ে বলেছিলাম, দিদি 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিট হলো আমাদের লাকি প্লেস, তপসিয়া তিলজল আমাদের পার্টি অফিস, কিন্তু সেখান থেকে যেন পরিচালনা না হয়, এটাই পার্টি অফিসের হবে ঠিকানা। আর এরা বলছে ক্যান্ডিডেচার ঠিক করবে। বাংলায় তুমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে একজন কাউন্সিলর যেভাবে বুথের লোককে চেনে না, তুমি এমপি হিসেবে সবাইকে নামে মুখে চেনো, বাংলার সমস্ত ব্লক অঞ্চল তুমি চেনো, অ্যাক্টিভিটি জানো, তাহলে তুমি কেন এদের ওপর ছাড়বে? এদের সেদিন আইপ্যাক চলে গেছিল 2019-এ, আমরা চলে গেছি 18-এ, 19-এ তাদের প্রবেশ ঘটেছে। কিন্তু পরিষ্কার কথাটা তো পরিষ্কার বলতে হবে। সেদিন আপনি বলেছিলেন 2016 2016-এ তখন সিদ্ধান্ত নেয়নি, তখন তো মমতা ব্যানার্জি ইলেকশন করেছিল এবং ইলেকশনের পরের দিনই জিজ্ঞেস করেছিল তোর জেলায় 13-14টা সিট হেরে যাবে, বললাম না 42টা সিটের দায়িত্ব আমার, শুনো 39-40-এর নিচে যাবে না। শুভেন্দু অধিকারী অনেকে অনেক কথার ল্যাঙ্গুয়েজে বলে, কিন্তু পরীক্ষিত শক্তি। আজকে দাঁড়িয়ে সত্য কথাটা সত্যভাবে বলতে হবে। পারলে কোনোদিন জিজ্ঞাসা করবে 2014 সালে বয়স হয়ে যাবার জন্য লোকসভায় 2জন সাংসদকে কন্টিনিউ করা যাবে না বলে পার্টির মধ্যে প্রায় সিদ্ধান্ত হচ্ছে। একজন হলো চৌধুরী মোহন জাটুয়া মথুরাপুর কেন্দ্র থেকে, আর একজন হলো কাঁথি কেন্দ্র থেকে শিশির অধিকারী। কি বলছো, শিশির তো অনেক বলিষ্ঠ আছে, আর পার্টিতে ওনার কত কন্ট্রিবিউশন, তখন তো এসব কন্ট্রোভার্সি হয়নি। না না না, এদের অ্যালাউ করা হোক। আর সিএম জাটুয়াও, যদিও দলের মধ্যে আমার সঙ্গে মত পার্থক্য ছিল, কিন্তু দক্ষিণ 24 পরগনা আমি সামলাতাম, আমার ব্যক্তিগত মত পার্থক্য থাকবে বলে সে পার্টি কন্টেস্ট করতে পারবে না, এটা তো হতে পারে না। জাটুয়াদার নামে আমি লড়ে দিয়েছিলাম, 2014-এ শিশির দাও লড়েছিল, 2014-এ চৌধুরী মোহন জাটুয়াও লড়েছিল, এবং বিশ্বাস করুন 2014 তারা জিতেছে, 2009 তো নির্বাচিত হয়েছিল, 2014-এ জিতলো, 2024-এও জিতলো, সরি 2019-এও জিতলো। এই যে বিষয়টা, ঘরের মধ্যে তো সত্যি কথাটা সত্যিভাবে বলতে হবে। শুভেন্দুকে যেদিন দাগানোর চেষ্টা হয়েছিল, আজ প্রথম এই বঙ্গ টিভির কাছে বলছি, যেই আমার কাছে এই সমস্ত এসছে আমি বলেছি না এইসব আলোচনা হবে না, অসত্য হচ্ছে। আজকে সেই ভদ্রমহিলা আজকে ভারতীয় জনতা পার্টি ঢুকে গেছে, কিন্তু সত্যি কথা বলতে কি, তিনি ঠিক করবেন পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, কোন জায়গায় কে ব্লকের প্রেসিডেন্ট হবে, কে এখানে পঞ্চায়েতের প্রধান হবে, কে জেলা পরিষদ দাঁড়াবে। হোয়াই নো, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করবে না, অর্গানাইজেশন আমরা করি, আমরা সাজেস্ট করব। পুলিশের কাজে যেমন অর্গানাইজেশন ডাইরেক্টলি ইন্টারফেয়ার করবে না, পুলিশও যেন এই জায়গায় তার পেরিফেরি ছেড়ে সেখানে না ঢুকে। এসব হয়েছে অনেক কিছু জিনিসগুলো। তাই আজকে বলি যে আমরা এখনো বলছি যে যে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিতে আমরা সিরিয়াসলি, আমাদের দাগিয়ে দেওয়া হয় কিন্তু না, ভারতীয় জনতা পার্টি একটা স্বীকৃত রাজনৈতিক দল এবং সেখানে সাংগঠনিক ভূমিকা নেবার জন্য বহু ভালো লোক আছেন।
আবার কিছু কিছু দূরভিসন্ধির লোকও হয়তো অনেক সময় তো হয়, তারা হয়তো আমরা পড়ে গেছি। কিন্তু আমি তো 18ই নভেম্বর 2018 আমি ছেড়ে এসেছিলাম, আর বৈশাখী আর আমরা 14ই আগস্ট 2019 সালে গেছিলাম। তার তার অনেক আগের থেকে, তার অনেক আগে একটা রাজনৈতিক দল, তার জন্য আমি বিজেপি হয়ে যায়নি আর তারা তৃণমূল হয়ে যায়নি, কিন্তু যোগসূত্র করার জন্য সরকারটা পশ্চিমবাংলার সরকার যেমন বলতেন না আমি এক নির্বাচিত সরকার, তেমনি ভারতবর্ষের সরকারটাও নির্বাচিত সরকার। তা সরকার টু সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ, ডেভেলপমেন্ট এই ইস্যুতে করা উচিত। আমি তো মানে ব্যক্তিগত পর্যায়ে, দলীয় পর্যায়ে, সরকারের পর্যায়ে সেই লিয়াজ ব্রিজ গঠন করার চেষ্টা করেছিলাম এবং অনেকটা এগিয়ে নিয়ে গেছিলাম, অনেকটা এগিয়ে নিয়ে গেছিলাম। আজকের যে জমি হ্যান্ডওভার হয়েছে এই সরকার গঠন হবার পর, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে আমি ধন্যবাদ জানাই, যেটা আমার একটা দৃষ্টিতে ছিল। বিশ্বাস করবেন কি করবেন না, তদানীন্তন एक्सटर्नल अफेयर्स मिनिस्टर सुषमा स्वराज जी আমাকে বলেছিল, शोभन जी ये आपको अच्छा से बनाना पड़ेगा, देखिए ये जो हसीना का साथ जो बात हो रहा है ये एक चीज है, আর ये चीज এই কাজটা করতে হবে, কারণ বাংলাদেশের বর্ডারে 100 কিলোমিটারে কোনো বর্ডার নেই, আটাতারের বেড়া নেই, আমাদের ইনফিল্ট্রেশনের জন্য করার দরকার। তখন ওনার কিডনি অপারেশন হয়েছে, তারপরেও যখন ডাক্তার পারমিট করেছে, এত দূর আমি এখানে বসে রয়েছি, অত দূরে উনি বসে থেকে আমার কাছে সাজেশন দিয়েছেন, বলছেন এইটা হয়ে গেলেই বসবো। ঈশ্বরের কাছে উনি চলে গেছেন, এইটা ছিল ওনার স্বপ্ন। সুষমা স্বরাজের সময় উনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন, এই প্রপোজাল সেই 2017 সাল থেকে রোল করতে করতে কি কন্ট্রোভার্সি হয়েছে আমি জানি না, 26-এ এসে জমিটা মানে অলরেডি অ্যালটমেন্ট হতে শুরু করলো। কেন্দ্রীয় সরকারের প্রসেস কিভাবে করেছেন, রাজ্য সরকার করে আমি কনসার্ন ছিলাম না, আমি মন্তব্য করতে চাই না, কিন্তু সেই সময় সত্যি কথাটা সত্যি ভাবে কেন তিস্তার জল দেওয়া যাচ্ছে না সেটাও যেমন ব্যাখ্যা করেছিলাম, কি কারণে এই বিষয়েও কিন্তু বলেছিলাম। বিভিন্ন ক্ষেত্রে, বহু ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির কোনো সমস্যা থাকলে সেটা যদি আমার সরকার, সেও তো একটা সরকারের রাজনৈতিক স্বীকৃত রাজনৈতিক দল, সরকারের ক্ষমতায় রয়েছে, আমার দলও তো তৃণমূল কংগ্রেসের একটা ক্ষমতায় রয়েছে, তাহলে সেইখানটায় আমি যখন তৃণমূল কংগ্রেস করতাম বা করি, সেইখানটায় দাঁড়িয়ে আমার তো বলা উচিত যে এইখানটায় মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, এইখানটা একটু চুক হচ্ছে, সেইখানটায় রিয়েলাইজেশনের জায়গাটা আছে। যে বিরোধী বেল্টের জায়গায় গিয়ে যারা আজকে করছেন, আমি বলছি যে দোষ ভারতীয় জনতা পার্টির নয়। ভিক্ষে চাই না কুকুরবাদ, আগে নিজের বাড়িতে নিজে শাসন করো। এই জায়গায় যে সমস্ত লোকগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে, রটন, এরা নিজের বাড়ির বাইরে পা ফেলতে পারতো না, মুখ দেখাতে পারতো না, তাই যে চেয়ারটায় বসে রয়েছেন বলছেন না ইন্ডিকেট, সত্যি খুব দুর্ভাগ্যজনক, সত্যি খুব দুর্ভাগ্যজনক। কারণ বিরোধী দল, একটা স্ট্রং অপোজিশন, একটা গভর্নমেন্টকে, যারা পার্টি ইন পাওয়ার থাকে তাদের কিন্তু স্ট্রেনদেন করে মানুষের কাছে তাদের ভাবমূর্তি গড়তে। বিরোধী দল যে প্রশ্নগুলো তৈরি করে, সেই প্রশ্নের যদি যৌক্তিকতা থাকে, মানে সরকারি দলের ভুল চুক থাকে, সরকার সংশোধন করে নিতে পারে, প্রশ্ন তুলবে এবং সেই প্রশ্ন থেকে নিজেকে সংশোধন করতে পারবে, আর যেগুলো ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিত করবে সেগুলোকে ওয়েস্ট বাস কেটে দেবে, তাহলে দেখবেন সুন্দরভাবে সরকার চলবে। তাই আমি এখনো বলি, আজকে দেখবেন, এর আগেও বলেছি যে আজকে মমতাদির একটি কথা আমার খুব ভালো লেগেছে, মমতাদি আজকে সরকারকে শুভেচ্ছা জানিয়েছে, আগামী দিনে গঠনমূলক ভাবে উন্নয়নের কাজ করলে শুভেন্দু অধিকারের পাশে, মানে মুখ্যমন্ত্রীর পাশে সহযোগিতা করবে। এই দৃষ্টিভঙ্গিটাই চাই, এই দৃষ্টিভঙ্গিটা ভারতবর্ষে প্রয়োজন, এই রাজনীতিতে প্রয়োজন, সংসদীয় গণতন্ত্রে প্রয়োজন। মত পার্থক্য থাকবে, কিন্তু
রাজনৈতিক মতপার্থক্য, সরকারি মতপার্থক্য যেন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য পরস্পরকে অন্য লোককে বেঁটে দেখিয়ে নিজেকে লম্বা দেখানোর প্রয়োজন নেই। নিজেদের দায়িত্বটি নিজেরা পালন করুন। থ্যাংক ইউ।